ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা এখন এবং পরবর্তীতে আমার ক্লাসটা যারা লাইভে দেখবে এবং ভিডিও দেখবে পরবর্তীতে, তাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং সেই সাথে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য বলছি। তো দেখো, আইসিটি মেজর একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটাতে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের সকল ছেলে মেয়ে এটাতে সবচেয়ে বেশি ভয় পায়, এবং বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে এটাতে ফেল করে বেশি। কিন্তু সবচেয়ে মজার সাবজেক্ট হচ্ছে আইসিটি। আমরা একটা শুধু প্রবলেম হয় কি, আমরা বুঝতে পারি না যে কোন জায়গায় কি, কোনটা কি, কেন, সেটা বুঝতে পারি না। তো আমরা আজকে আইসিটির বেসিক থেকে শুরু করব। অধ্যায় নাম্বার 3-এর প্রথম বেসিক ক্লাস, যেটা সকল স্যাররা এবং সবাই সবচেয়ে বেশি ভয় পায়, সংখ্যা পদ্ধতি এবং অধ্যায় 3-কে নিয়ে। অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল কোন দেশে, তোমরা কেউ জানো? সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করেছে? মিশরীয়রা। প্রাচীন মিশরীয়রা গণনা পদ্ধতি আবিষ্কার করছে। কারা করছিল? মিশরীয়রা করেছে। তো এর পরবর্তীতে মিশরীয় সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল সুমেরীয় সভ্যতা, যেটা আমরা ইসলামের ইতিহাসের মধ্যে পাই। ওই সভ্যতার ক্রম বিবর্তনের মাধ্যমে আবিষ্কার করা হলো গণনা পদ্ধতি। তারপর আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটারের কাজ হচ্ছে কি? গণনা করা। কম্পিউটার প্রাথমিকভাবে যে কম্পিউটারটা আবিষ্কার করা হয়েছিল, সেটা ছিল কোনো কিছু গণনা করার জন্য, অর্থাৎ কোনো কিছু সংখ্যা গণনা করার জন্য করা হয়েছিল। এই জন্য এটার নাম ছিল অ্যাবাকাস। নাম কি ছিল? অ্যাবাকাস। অ্যাবাকাস শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। কি? গণনাকারী যন্ত্র। অ্যাবাকাস শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। প্রাচীন কম্পিউটার ছিল শুধু গণনার জন্য ব্যবহার করা হইতো। এরপর এটাকে ক্রম বিবর্তনের মাধ্যমে এটাকে বানানো হলো ইলেকট্রনিক, যার নাম ছিল এডসাক। ইলেকট্রনিক যে কম্পিউটার, এটার নাম ছিল কি? এডসাক। তো এডসাক কম্পিউটার আসে যখন, তখন কারেন্ট ব্যবহার করে এই কম্পিউটার কি করা যায়? কাজে লাগানো যায়। এর পরবর্তীতে এটাকে আরো আপডেট করতে 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 ইন্টারন্যাশনাল মেশিন অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, তারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএম কোম্পানি নাম দিল, আইবিএম। তো বাংলাদেশে সর্বপ্রথম যে কম্পিউটার ছিল, সেটা হলো বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে ঢাকা। সেই পরমাণু গবেষণা কেন্দ্রে প্রথম একটা কম্পিউটার স্থাপন করা হয়েছিল, যার নাম ছিল আইবিএম 1620। নাম কি? আইবিএম 1620। এই কম্পিউটারটা বাংলাদেশের প্রথম কম্পিউটার। হ্যাঁ, না 1620 না, এটা হচ্ছে সম্ভবত 1960 সালে পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। তো ওই 60-এর পরবর্তীতেই 71-এর পরে সম্ভবত আমাদের বাংলাদেশে পরমাণু গবেষণা কেন্দ্রে কম্পিউটার স্থাপন করা হয়েছিল। তো এটা ছিল অত্যাধিক তোমার আগের মডেলের মানে কম্পিউটারটা। এর পরবর্তীতে যখন আবার চেঞ্জ হলো, এখন কম্পিউটার বিভিন্ন ধরনের মিনি কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে। তো অ্যাকচুয়ালি এখন কম্পিউটারের মধ্যে হাজার হাজার সফটওয়্যার ব্যবহার করা যায়, হাজার হাজার কাজ করা যায়। যেমন আমরা যে ভিডিও করতেছি, এটা একটা কম্পিউটারের কাজ। এটা ধারণ করছে সে, এটাকে আবার অনলাইনে আপলোড করতেছে, এই বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো এই সকল কাজ কম্পিউটার যে করে, এটা সংখ্যা পদ্ধতির মাধ্যমে। কিসের মাধ্যমে করে? সংখ্যা পদ্ধতির মাধ্যমে। কম্পিউটার সংখ্যা পদ্ধতি ছাড়া অন্য কিছু বোঝে না। আর কম্পিউটারের ভাষা শুধু একটাই, সেটা হচ্ছে বাইনারি। সেটা কি ভাষা? সে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। এই বাইনারিকে বলা হয় একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। আমরা যা কিছু বলবো সব সে সংখ্যায় চিন্তা করবে। আমি একটা কথা বলবো, সাউন্ড করবো, এটা সে সংখ্যায় রূপান্তর করবে, করে এটাকে ব্যবহার করবে। তো আমরা এই সংখ্যা পদ্ধতিটা, আমরা যে ক্লাস 1 থেকে প্লে থেকে যে সংখ্যা শিখে আসছি, আমরা কি করি? 0 থেকে 9 পর্যন্ত প্রথম সংখ্যাগুলো শিখি। তারপরে আমি যদি 0-র পরে 1 আছে, তাই না? যদি 1-এর সাথে 0 বানিয়ে দিই, তাহলে কত হবে? 10 হয়ে যায়। এভাবে আমরা ছোট কাল থেকে শিখে আসছি, পাখির মতো মুখস্থ করে আসছি। কিন্তু আমাদের বর্তমান যে আইসিটিটা আছে, এখানে কিন্তু আসলে পাখির মতো কোনো ধরনের মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। দেখো, আমি প্রথমে একটা কোয়েশ্চেন করতে চাই সবার সামনে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে, আমি যদি বলি এইটা একটা রোমান সংখ্যা, তাই না? এটার মান হচ্ছে 1। যদি এটার সাথে আরেকটা সংখ্যা দিয়ে কত হবে? 2। এটার সাথে আরেকটা দিলে কত হবে? 3 হবে। কথা কি বুঝতে পারছো? কত হবে? 3 হবে। তার মানে এবার একটু চিন্তা করে দেখো, এটার মান কত? 1। যদি আমরা এর সাথে আরেকটা 1 যোগ করি, কত হয়? 11 হয়। তার মানে আরেকটা 1 যোগ করলে কত হবে?
111। একবার একটু চিন্তা করে দেখো, এইখানে এটার মান 1, এটার মানও 1, মিল আছে। এইখানে এটার মান হচ্ছে কত 2, আর এটার মান কত হচ্ছে 11। কখনো কি চিন্তা করছো দুইটা 1 দিলে 1 হয়, আবার কখনো দুইটা 1 দিলে কত হয় 11 হয়? কেন হয় এটা কখনো ভাবছো? কেন এরকম হয় ভাবছো কখনো? আমরা শুধু মুখস্থ করে আসছি, যে আমি ভেবে আসছি এটা একটা 1, এটা 1, এটা 2, এটা 1, এটা 11। আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি, কিন্তু কেন হয় এই ব্যাপারটা আমরা আজও কিন্তু জানি না। 1-এর সাথে 1 দিলে 11 হয়, আবার এখানে 1-এর সাথে 1 দিলে কত হয়েছে 2 হয়েছে। কেন হয়েছে আমরা কিন্তু সেটা জানি না। তো সংখ্যা পদ্ধতি কি? প্রথম প্রশ্ন হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে লিখে প্রকাশ করার যে পদ্ধতি, এটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এটা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। সেই বিভিন্ন উপস্থাপন করার জন্য সংখ্যা পদ্ধতি প্রথমত 2 ভাগে ভাগ করছে। কয় প্রকার? 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রথমত কত প্রকার? যদি প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি বলবো আমরা? 2 প্রকার। তোমরা জানতা কত প্রকার? জানতা কেউ কখনো সংখ্যা পদ্ধতি কত প্রকার? শুনছিলা? ঠিক আছে, শুনলেই হবে। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। প্রথমত সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, কি পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। দেখো, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে কি নন পজিশনাল। আমরা এখানে দুইটা সিস্টেম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 1-এর সাথে 1 দিলে 2 হয়, আর একটা হচ্ছে 1-এর সাথে 1 দিলে কত হয় 11 হয়। তার পার্থক্যটা কোথায়? কেন এরকম পার্থক্যটা হয়? এটা হচ্ছে সংখ্যাগুলোর অবস্থানের উপর ভিত্তি করে পার্থক্য হয়। আমরা ক্লাস 3-তে শিখে আসছিলাম, এটার নাম দিয়েছিলাম একক, এর নাম দিলাম দশক, তাই না? এর নাম দিয়েছিলাম কি শতক, তাই তো? আমরা এটার নাম দিয়েছিলাম স্থানীয় মান। কি নাম দিয়েছিলাম? স্থানীয় মান শিখছিলাম। তখন স্থানীয় মানের মধ্যে সর্বডান একটা একক, তারপর একটা দশক, তারপর একটা শতক। আমরা কি করতাম? এগুলোকে যোগ করে পরে বলতাম, দেখো 100 আর 10, 110 আর 1 যোগ করলে কত হয় 111। চিন্তা করতাম এইভাবে, তাই না? এইখানে চিন্তা করে দেখো তো, এটা যদি একক হয়, এটা তো আর দশক হচ্ছে না, কারণ 11 তো নাই, 3 হচ্ছে। তার মানে এটাও একক, এটাও কি একক। অর্থাৎ এইখানে দেখো, প্রত্যেকটা সংখ্যা তার স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয়। কি হয়? স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয়। কিন্তু এইখানে যে স্থানের ভিত্তি মানের পরিবর্তন হয়, এইখানে কিন্তু সেই পরিবর্তনটা হচ্ছে না। তার মানে কি? এদের স্থানীয় মান আছে, আর এদের কি নাই, স্থানীয় মান নেই। যেই সংখ্যার স্থানীয় মান নেই ওটাকে বলে নন পজিশনাল। আশা করি সংখ্যাটা বুঝে গেছো। ইয়েস। আর যে সংখ্যার স্থানীয় মান আছে এটাকে বলবো কি আমরা? পজিশনাল। এখন কি বুঝা গেছে? তাহলে পজিশনাল কাকে বলে? হ্যাঁ, তাহলে কে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার স্থানীয় মান আছে সেটা হলো পজিশনাল, আর যেখানে কোন সংখ্যার স্থানীয় মান নেই সেটা হচ্ছে কি নন পজিশনাল। ব্যাপারটা ক্লিয়ার? ধারণাটা ক্লিয়ার হয়েছে? এবার সংখ্যা তোমরা লিখতে পারবা। যে সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার স্থানীয় মান আছে সেটা পজিশনাল, আর যার স্থানীয় মান নেই সেটা নন পজিশনাল। আমরা বাস্তব ভিত্তিক একটা প্রমাণ পেয়ে গেলাম। কি পেলাম? যে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দেখতে পেলাম দুইটা সংখ্যা, 2 ধরনের সংখ্যা আসছে, একটা পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। তো আমি পজিশনাল নিয়ে আলোচনা করতেছি, তার আগে একটু আলোচনা করব নন পজিশনাল সংখ্যা হচ্ছে সাধারণত 4 ধরনের আমরা পাবো। 1 নাম্বার হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক। 2 নাম্বার হচ্ছে মায়ান। 3 নাম্বার হচ্ছে রোমান। 4 নাম্বার হচ্ছে টেলি। টেলি চিহ্ন আমরা কোথায় ব্যবহার করি? পরিসংখ্যানে, তাই না? তো এই যে যদি প্রশ্ন আসবে এমসিকিউ এ, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা, এই 4টার বাহিরে যেটাই পাবেন সেটাই পজিশনাল। ক্লিয়ার উজ্জ্বল সাহেব? ক্লিয়ার হইতেছে ব্যাপারটা? আমাদের এই বেসিক কথাগুলো না জানার কারণে আমরা ক্লাসটা ভালো হবে। ঠিক আছে? তো আমরা নন পজিশনাল পেলাম 4টা, হায়ারোগ্লিফিক, মায়ান, রোমান, টেলি। ঠিক আছে? প্রশ্ন আসবে এরকম ভাবে, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা। তারপর দেখো
এবার যাবো আমরা পজিশনালে, এই চারটাকে মুখস্থ করে রেখে দিতে হবে। যদি বলে হায়ারোগ্লিফিক হলো চিত্রভিত্তিক, কি ভিত্তিক? হায়ারোগ্লিফিক হচ্ছে চিত্রভিত্তিক, এটা মুখস্থ রেখে দিবা। এটা পরীক্ষার মধ্যে আসে, নিচের কোনটি? চিত্রভিত্তিক। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে থাকি, এই আমরা যে একের সাথে শূন্য দিলে যে 10 হয়, এই শূন্য কে আবিষ্কার করেছে তোমরা কি কেউ জানো? আর্যভট্ট। কি নাম তার? আর্যভট্ট। উনি একজন ভারতীয় গণিতবিদ ছিলেন। কি ছিলেন? ভারতীয় গণিতবিদ। পরীক্ষার মধ্যে আসবে শূন্য কে আবিষ্কার করেছেন? আর্যভট্ট। আর্যভট্ট কোন অঞ্চলের মানুষ ছিলেন? ভারতীয় একজন গণিতবিদ ছিলেন আর্যভট্ট। তিনি প্রথম শূন্য আবিষ্কার করেছে। আর শূন্য যখন আবিষ্কার করেছে, তারপর পৃথিবীর গণিতের একটা আমূল পরিবর্তন চলে আসছে। চিন্তা করে দেখো, একের সাথে শূন্য মারলে 10, আরেকবার শূন্য দিলে 100, আরেকবার দিলে কত হয়? 1000। তার মানে যতবার শূন্য মারছে কি হচ্ছে? স্থানিক পরিবর্তন আসছে, সংখ্যার পরিবর্তন আসছে। আমাদের লিখতে খুব সহজ হচ্ছে। যখন শূন্যটা ছিল না, মনে মনে চিন্তা করে দেখো তো কেমনে লিখতে হতো। তখন ছিল এটা। দেখো, এই রোমানে যদি আমরা 10 লিখি, 10 মানে কি? এটাই তো এক্স চিহ্ন, 10। এরকম ভাবে পৃথিবীর এই যখন হায়ারোগ্লিফিক ছিল, পৃথিবীর প্রত্যেকটা সংখ্যার জন্য প্রত্যেকটা চিত্র ব্যবহার করা হইতো। তোমাকে যদি বলা হয় 1 থেকে 1 লক্ষ পর্যন্ত লিখতে পারবা কিনা বলো? পারবা, এখন পারবা। কারণ কি? শূন্য মানলে যেহেতু হয়ে যায়, তার মানে আমাদের 10টা সংখ্যা মুখস্থ রাখলে হয়। 0 থেকে 9 পর্যন্ত মুখস্থ রাখলে বাকিগুলো সব লেখা যায়। তো একটা সময় যখন তোমার ছিল, এই সংখ্যা বুদ্ধিটা ছিল না, শূন্যটা ছিল না, তখন প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা আলাদা চিত্র ব্যবহার করতে হইতো। এখন হাজার হাজার চিত্র, যদি 1000 সংখ্যা লিখতে হইতো 1000 মুখস্থ করতে হইতো। এবার খবর আছে কিনা বলো? তাহলে কি সবাই পারতো? আর এই জন্যই পরিবর্তন নিয়ে আসলো, যখন শূন্য আবিষ্কার হয়েছে তখন এই সংখ্যার একটা আমূল পরিবর্তন চলে আসলো। মানুষের কাছে সংখ্যা বুদ্ধি সহজ হয়ে গেল। এর আগে ছিল অনেক কঠিন। কথা কি বুঝতে পারছো? তো ওই শূন্য আবিষ্কার করে যেটুকু সহজ করছে, আমার আজকে ক্লাসের পর থেকে তোমাদের কাছে এত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, হায়ারোগ্লিফিক, মায়ান, রোমান এবং চ্যালিচিন, এই চারটা বাদ দিয়ে যা পাইবা সব পজিশনাল। কি বললাম? সবই কি? পজিশনাল। এবার যাবো আমরা আলোচনা করবো কি নিয়ে? পজিশনাল সংখ্যা নিয়ে। দেখো, পজিশন মানে স্থানিক অবস্থান, স্থানীয় মান যাদের আছে সেটাই হচ্ছে কি? পজিশনাল। এই পজিশন সংখ্যা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে 4 ধরনের, কিন্তু পরীক্ষার মধ্যে 5, 6 ধরনের প্রশ্ন আসে। গতবার একটা পরীক্ষার মধ্যে দেখলাম আসলো যে 7 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হবে। এর আগের বার একটা প্রশ্ন আসলো 3 ভিত্তিক সংখ্যা কি। তার মানে আমরা শিখছি কত ভিত্তি? 4টা, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই 4টা আমাদেরকে শেখানো হয়, কিন্তু আমাদের পরীক্ষায় আসে কয়টা? দেখো, এই 3 ভিত্তিক মানে টার্নারি সংখ্যা। কি সংখ্যা? টার্নারি। আমরা বাইনারি শিখছি, টার্নারি শিখি নাই। বুঝছো? 7 ভিত্তিক সংখ্যা একটা, আবার 12 ভিত্তিক সংখ্যা একটা, 9 ভিত্তিক সংখ্যা একটা, এরকম প্রত্যেকটা ভিত্তি করে আমাদের প্রশ্ন আসতে পারে যে 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। একটা মান দেওয়া থাকবে, বলবে এই মানটাকে 7 ভিত্তিক, এটা এবার পরীক্ষার মধ্যে আসছে, রূপান্তর করো। আবার আগামীকালকে তোমাদের ইন্টারমিডিয়েট, তোমাদের আগের বছর আগামীকালকে পরীক্ষা, আইসিটি আগামীকালকে পরীক্ষা। তো এরকম ভাবে অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে চলে আসে। আমাদের প্রশ্ন চলে আসার পর আমরা পারি না একটা কারণ হচ্ছে সংখ্যাকে আমরা বুঝি না, আমরা শুধু মুখস্থ করি। আমি চাই মুখস্থ আমরা করব না। কেমনে করব না আমি একটু দেখাচ্ছি। দেখো, তাহলে পজিশন সংখ্যা হচ্ছে কয় প্রকার? 4 ধরনের আছে আমাদের বইয়ে। এই 4টা থেকে আমি শুরু করবো, বাকিগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো এক এক করে। প্রথমটা হচ্ছে কি? বাইনারি। দেখো, ভালো করে বুঝবা, এখান থেকে এমসিকিউ প্লাস কোশ্চেন আসতে পারে। প্রশ্ন অনেক সময় আসে বাইনারি সংখ্যা বলতে কি ব্যাখ্যা করো, অথবা 2 ভিত্তিক ব্যাখ্যা করো, 3 ভিত্তিক সংখ্যা ব্যাখ্যা করো, 7 ভিত্তিক সংখ্যা বলতে কি ব্যাখ্যা করো, যাই বলে না কেন পারবা। বাইনারির বাই শব্দের অর্থ হচ্ছে 2। বাই শব্দের অর্থ কি? 2। আর বাইনারি সংখ্যার মধ্যে মোট সংখ্যা হচ্ছে 2টা, 0 এবং 1। এই জন্য এটাকে বলা হয় বাইনারি সংখ্যা। কি বলা হয় এটাকে? বাইনারি সংখ্যা। কি বলা হয় এটাকে? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার মধ্যে যেহেতু সংখ্যা 2টা, আমি একটু ক্লিয়ার করে লিখি, একবারে তোমাদের 4 একটা তৈরি হবে। বাইনারি সংখ্যার বাই শব্দের অর্থ হচ্ছে 2, আর নারী মানে হচ্ছে নাম্বার। 2টা নাম্বার যেখানে আছে, 2টা নাম্বার কি কি? বাইনারি সংখ্যার মধ্যে মোট অঙ্ক হচ্ছে কয়টা? অঙ্ক হচ্ছে 0 এবং 1। তার মানে মোট অঙ্ক যদি ওইটা হয়, তাহলে তার ভিত্তি হবে কত? ভিত্তির ইংরেজি কি? বেস। কি প্রশ্ন অনেক সময় আসবে, বেস কি বা ভিত্তি কি? বেস কি অথবা ভিত্তি। ভিত্তি হচ্ছে, এখান থেকে শিখে নাও, ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে
বা মৌলিক চিহ্ন থাকে। কি থাকে? অঙ্ক বা মৌলিক চিহ্ন থাকে। কি বলা হবে? তাহলে এখানে কয়টা আছে? দুইটা। এর জন্য বাইনারি বেস কত? 2। বাইনারি বেস কত? 2। ক্লিয়ার এবার ব্যাপারটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, বাইনারি সংখ্যা আছে কয়টা? 0 এবং 1। 0 এবং 1। এই 0 এবং 1 কে বলা হয় বিট। কি বলা হয়? বিট। বিআইটি। বিআইটি এর পূর্ণরূপ কি? পরীক্ষার মধ্যে আসবে বাইনারি ডিজিট। বাইনারি প্রশ্ন হচ্ছে বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। তাহলে বিট কাকে বলে? বাইনারি প্রত্যেকটা সংখ্যাকে এক একটা কি বলা হয়? বিট বলা হয়। ক্লিয়ার? বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। বিআইতে হলো বাইনারি, বিআইতে হলো বাইনারি, আর ডিজিট এর সাথে টি। এটাকে সংক্ষেপ করে বানাচ্ছি কি? বিট। বুঝতে পারছো এবার? বিট বানানো হয়েছে। তাহলে বিট এর পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। আর বাইনারি 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। যদি বলে প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে বিট কি, আনসার করবা কি? বাইনারি প্রত্যেক সংখ্যা 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। যে আমাদের যতগুলো পরীক্ষা হবে, ক্লাস টেস্ট হবে, সবগুলো ক্লাস টেস্টের মধ্যে আমাদের এরকম কিছু কিছু প্রশ্ন আসবে, ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? অঙ্ক মৌলিক চিহ্ন 2টা। আর মৌলিক চিহ্ন 2টা বলে তার বেস 2। বেস কাকে বলে? যতগুলো মৌলিক চিহ্ন থাকবে ওই সংখ্যাগুলোকে বলা হয় বিট। আর বিট হচ্ছে কত? বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। বিট কাকে বলে? বাইনারি সংখ্যা 0 এবং 1 কে বিট বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন পেয়ে গেছি। পরীক্ষার মধ্যে আসলে আশা করি পারবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো, অক্টাল। দেখো অক্টাল, ও সি টি, অক্টাল। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, অক্ট শব্দের অর্থ হলো 8, অষ্টক। আমাদের বাংলা বইয়ে একটা কবিতা আছে, সনেট কবিতা। এই সনেট কবিতা তোমাদের বইয়ে কি আছে? বঙ্গভাষা কোন কবিতা তোমাদের আছে? তোমাদের বাংলা মাইকেল মধুসূদন দত্তের কোন কবিতাটা তোমরা পড়ছো? একটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের কিছু সনেট কবিতা আছে, যেমন বঙ্গভাষা, কপুতাক্ষ নদ, এইগুলোকে বলা হয় সনেট। সনেটের বাংলা কি? সনেট শব্দের অর্থ কি? বাংলা ব্যাকরণে বাংলা প্রথম পত্রে এটা প্রশ্ন আসবে। আমি যদি একটু বলে দিচ্ছি, এখানে সামনে যেহেতু আসছে মিস করছি আমি তোমাদেরকে, যেটা হচ্ছে সনেট শব্দের অর্থ হলো চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদ, চতুর্দশপদ মানে হচ্ছে 14টা পদ থাকবে। 14 লাইনের 14 মাথা 14টা পদে যে কবিতাটা হয় এটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। ক্লিয়ার এবার? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। 8 মাত্রার লাইনকে বলা হয় অষ্টক। পরেরটাকে বলা হয় কি? ষষ্ঠক। অষ্টকটাকে অক্টেভ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছেন? ইংরেজিতে বলা হয় অক্টেভ। অক্টেভ। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় একটা প্রশ্ন আসছিল কি জানো? যে এ ডিকেড, নেলসন ম্যান্ডেলার মধ্যে পড়ছিলাম, ইমপ্রিজন নিয়ারলি 3 ডিকেডস, তাই না? 3 ডিকেডস, 3 দশকের কাছাকাছি কারাবরণ করেছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্ন আসছিল আমাদের সময় যে হাউ মেনি ইয়ার্স ইন এ ডিকেডস, মানে এক ডিকেডে কত বছর। তখন আমরা ভাবছিলাম মনে এক ডিকেড মানে মনে এক যুগ, এক যুগে তো 12 বছর, তাই না? এক ডিকেড হবে 10 বছর। কত বছর? ডিকেড মানে দশক। আর ডিকেড থেকে ডেসিমাল, ডিকেড থেকে ডেসিমেল। কথা কি বুঝতে পারছো? এই যে আমরা সামনে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। 3 দশক। 3 ডিকেডস মানে কি? 3 দশক। যাই হোক, আমরা অক্টেভ থেকে অক্টাল পাইলাম। অক্টাল মানে হচ্ছে, অক্টেভ মানে 8 ভিত্তিক, 8 অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। কত পর্যন্ত? 0 থেকে 7। মৌলিক অঙ্ক কয়টা? 0 থেকে মোট 8টা, মানে 0 সহ কিন্তু মোট 8টা। কয়টা? মোট 8টি। তাহলে এর বিট হবে কত? বেস হবে কত? 8। 8 এভাবে লিখতে পারি আমরা। বেস হবে কত? বেস বা বিট হবে 8। আর এই সংখ্যাটার বিট হবে, এটা 3 বিটের সংখ্যা। কত বিটের? 3 বিটের। কত বিটের? 3 বিটের সংখ্যা। 3 বিটের সংখ্যা। কত বিটের? 3 বিটের সংখ্যা। আমরা এটাতে 3 বিটের কেমনে, সেই ব্যাখ্যাটা আমরা একটু পরে করব। ঠিক আছে? অক্টাল কিভাবে 3 বিটের হয়, ওই ব্যাখ্যাটা আমরা একটু পরে করব। তারপরে দেখে লেখা আছে ডেসিমাল বা দশমিক। ডেসিমাল বা দশমিক। এই ডেসিমাল শব্দের মধ্যে মোট অঙ্ক থাকে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9। 0 থেকে 9 যদি আমরা চিন্তা করি গণিত, তাহলে মোট অঙ্ক পাবো কয়টা? 10টা। তার মানে এখানে মোট অঙ্ক কয়টা? 10টা। এই জন্য এর বেস কত? 10 বা 10। এর বেস কত? 10। তার মানে এইখানে কোনো বিট কাউন্ট করা হয় না, আমরা এটাকে দিব না, কারণ দশমিক কত বিটের এই প্রশ্নটা পরীক্ষায় আসে না এবং এটাকে বিট কাউন্ট করা হয় না। নেক্সট কোশ্চেনটা দেখো, হেক্সাডেসিমাল। কি এটা? হেক্সাডেসিমাল।
এই হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে দেখো হেক্সা শব্দের অর্থ হলো 6, ছক্কা মারে না, বিগ হেক্সা। এই হেক্সা শব্দের অর্থ হলো 6, মানে 6টা সংখ্যা থাকবে। তাহলে 0 থেকে 9 হলো ডেসিমাল, আর এ থেকে এফ হচ্ছে হেক্সা। এই মোট যোগ করলে আমরা পাই মোট 16টা। কয়টা? 16টা। এই জন্য হেক্সাডেসিমালের বেস কত? 16। হেক্সাডেসিমালের বেস 16। এই হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে 4 বিটের। কত বিটের? কত বিটের সংখ্যা? 4 বিটের। হেক্সা সংখ্যা হচ্ছে 4 বিটের। দেখো আমরা জানি 0 থেকে 9 এই পর্যন্ত মানটা গুণের পর 10 একটা সংখ্যা আসবে না? এই 10 এর পরিবর্তে আমরা লিখবো এ, 11 এর পরিবর্তে লিখবো কত? বি, 12 এর পরিবর্তে লিখবো সি, 13 এর পরিবর্তে লিখবো আমরা ডি, 14 এর পরিবর্তে লিখবো আমরা ই, এবং 15 এর পরিবর্তে কত লিখবো আমরা? এফ। তার মানে এই সংখ্যাগুলোর পরিবর্তে যেখানে 10 আসবে এখানে এ, হেক্সা এখানে 10 এর পরিবর্তে কি লিখবো? এ, 11 এর পরিবর্তে লিখবো বি, 12 এর পরিবর্তে লিখবো আমরা সি। এরকম ভাবে, হ্যাঁ তোমার ঠিক আছে, 11 এর পরিবর্তে বি, 12 এর পরিবর্তে সি, এরকম ভাবে আমরা পানগুলোকে আমরা শিখে নিতে হবে। ক্লিয়ার? তার মানে মোট কয়টা সংখ্যা পেলাম আমরা? 16টা। সেই জন্য হেক্সার বেস হচ্ছে 16। ক্লিয়ার? হ্যাঁ, ডেসিমাল না, 3 হবে না, এটা কোনো বিট কাউন্ট করা হয় না, এটা ড্যাশ থেকে দিচ্ছি। ক্লিয়ার? এটাকে 3 দেওয়া যাবে না। এখন আমরা কি শিখলাম? যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, তাহলে আমরা জানি বাইনারি সংখ্যায় সংখ্যা হচ্ছে 2টা, 0 এবং 1। এর বেস হচ্ছে 2, ভিত্তি হচ্ছে 2, তাই না? এরপরে অকাল এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 2 নম্বরের জন্য প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, প্রায় এটা আমাদের সামনে এসে থাকে। এখন প্রশ্ন হচ্ছে অক্টাল 3 বিটের, বাইনারি আর হেক্সা 4 বিটের, এইটাকে আমরা খুঁজে বের করার জন্য কিছু কাজ আমাদের করে নিতে হবে। কিছু কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখব বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট মানে কি? তার মানে আমি যদি জানি যে বাইনারি 3টে সংখ্যাকে লিখে আমরা একটা অক্টাল সংখ্যার সমতুল্য মান পাওয়া যাবে, আবার 4টা বাইনারি ডিজিট মিলে আমরা একটা হেক্সাডেসিমালের সমান মান পেতে পারবো। তার মানে এখানে হবে অক্টাল, এখানে হবে কি? হেক্সা। তার মানে 3টা বাইনারি বিটকে আমরা যদি হিসাব করি, একত্রে করি, গ্রুপ করে মান বের করি, তাহলে কি পাওয়া যাবে? একটা অক্টাল সংখ্যার সমতুল্য মান পাওয়া যাবে। আর 4টা বাইনারি সংখ্যাকে যদি আমরা গ্রুপ করে মান বের করি, তাহলে একটা হেক্সাডেসিমালের সমান মান পাওয়া যাবে। এখন এর আগে আমাদের একটু কথা জেনে নিতে হবে। কেমন জেনে নিতে হবে? দেখো ভালো করে, আমি বলছি বাইনারি, বাই মানে 2। দেখো আমরা একটু প্রথম দশমিক সংখ্যা নিয়ে চিন্তা করব। একটা জিনিস খেয়াল করো, আমি বলছিলাম এইখানে কত বলছিলাম? 111 বলছিলাম না? এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বেশি কথাটা ওটা জেনে রাখো। এটা ছিল 111। কেমনে হয়েছে? আমি যে প্রথম সংখ্যাটা এটা মান ধরলাম 1, এরপরে দ্বিতীয় সংখ্যাটার মধ্যে এটার 10 গুণ, এটা কত গুণ? তাহলে 1 এর 10 গুণ কত হবে? 10 হবে। আবার এইখান থেকে এটাতে আসলে এটার 10 গুণ হবে, 10 10 কত হবে? 100। আমরা এই মানগুলোকে কি করলাম? কাউন্ট করে যোগ করলাম। যেহেতু সংখ্যাটা দশমিক, আমরা কত গুণ করলাম? এটাকে 10 গুণ করে মান বের করছি। যদি সংখ্যাটা বাইনারি হয় তাহলে কি 10 গুণ করা যাবে? কত গুণ করতে হবে? বাইনারি হলে 2 গুণ করতে হবে, অক্টাল হলে 8 গুণ করতে হবে, হেক্সা হলে 16 গুণ করতে হবে। এর মানে হচ্ছে সংখ্যাগুলোকে যখন আমরা বের করব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সংখ্যাটা কি দশমিক কিনা, অক্টাল কিনা, বাইনারি কিনা, এটা আমাদের মাথায় রেখে এই সংখ্যাগুলোর মান বের করতে হবে। দেখো এইখানে হচ্ছে 111। এখন এটা ছিল একটা দশমিক সংখ্যা। কি সংখ্যা? এটা দশমিক সংখ্যা। তার মানে আর এই সংখ্যাটা কি? একটা বাইনারি সংখ্যা। কোনটা দশমিক বাইনারি বুঝবো কিভাবে? সংখ্যা পদ্ধতির বেস দেখে। এটার বেস 2 মানে বাইনারি, এটার বেস 8 মানে অক্টাল, এটার বেস হেক্সা মানে 16। প্রশ্ন হচ্ছে এটা তো দশমিক ছিল, এটা 10 গুণ করছি, এইখানে কি আছে? বাইনারি না? তাহলে আমি এটাকে কত গুণ? দ্বিগুণ। এটার মান যদি 1 হয়, এটার মান কত হবে? 2। ঠিক এটার মান কত হবে? 4। দেখো যোগ করলে কত হচ্ছে? এবার 4 2 1 যোগ করলে কত হয়? 7। আমি এখানে 7 লিখলাম। আমি ঠিক এটার মতোই মানটা বের করলাম আমাদেরকে বোঝানোর জন্য। তার মানে প্রত্যেকটা সংখ্যার মান কি করছি? আমি যোগ করছি, এবং যেহেতু সে বাইনারি তার মানটা দ্বিগুণ করে বাড়ছে, এখানে সাথে সমতুল্য মান আসছে। ঠিক এইখানে আমি যোগ করি, কত হবে? দেখো 1 2 4 8, এই সবগুলো সংখ্যা যখন আমরা যোগ করবো এই জায়গায়, তখন কত হবে?
15 হবে। এই 15 সমান সমান একটা মান পাইছিলাম আমরা এখানে f, পাইলাম কিনা এই জায়গায়? একটা জিনিস খেয়াল করো, অক্টালের সর্বোচ্চ মান কত? 7। এই জন্য বাইনারি 3টা সংখ্যা ব্যবহার করে একটি অক্টাল সংখ্যার সমতুল্য মান পেয়ে গেছি। আর এখানে 4টি বাইনারি সংখ্যা ব্যবহার করে একটি হেক্সাডেসিমালের সমান মান পেয়ে গেছি। যেহেতু 3টি বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টালের সমতুল্য মান পাওয়া যায়, এই জন্য অক্টালকে বলা হয় 3 বিটের সংখ্যা। কয় বিটের সংখ্যা? তোমাদের মাহবুবুর রহমান স্যার বইটার মধ্যে আছে, পরবর্তী অফিসে গেলেই তোমরা পেয়ে যাবা যে অক্টাল 3 বিটের, হেক্সা 4 বিটের। এটা পরিণত হবে, ব্যাখ্যা সহ দেওয়া আছে। এইখানেও 4টা গ্রুপ করলে আমরা মানটা পেয়ে গেলাম যে 4টা বাইনারি সংখ্যা গ্রুপ করে যখন হেক্সায় প্রকাশ করা হয় তখন একটি হেক্সাডেসিমালের সমতুল্য মান পাওয়া যায়। সেই জন্য হেক্সাকে বলা হয় কত বিটের? 4 বিটের। কত বিটের বলা হয়? 4 বিটের। ক্লিয়ার? এবার আসো আরো কিছু বেসিক কথা আমি তোমাদেরকে বলবো। ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। আমি যদি তোমাদের একটা কথা বলি যে এইগুলোর পর এরপরে আমরা আলটিমেটলি কি লিখি বলো তো? 10 লিখি। কিভাবে? এখানে 1 দিয়ে এখানে শূন্য মারি, তাই না? এটা তো আমার ঘটনাটা ঘটছে, কিন্তু তোমরা কি জানো এটার পরে কেন আমি এই ঘটনা ঘটাই দিলাম? কেন আমি এটাকে 10 লিখলাম? 10 কে এভাবে কেন লিখলাম আমরা? কারণটা কি আসলে? আমরা জন্মের পর থেকে যে সংখ্যা শিখছি এটা হলো এটা, আর বাকি 3টা তো আমরা শিখি নাই কখনো। এই জন্য আমাদের কঠিন লাগে। এটাকে শিখছি কেন? মুখস্থ করলে হয়ে গেছে। বাট অঙ্ক কখনো মুখস্থ করা যাবে না, সংখ্যা কখনো মুখস্থ করা যাবে না। সংখ্যার উপাদানগুলো মুখস্থ করবা, কিন্তু এর যে বিভিন্ন কার্যক্রম আছে এগুলো মুখস্থ করা যাবে না। চিন্তা করে দেখো, এই দশমিক সংখ্যার সর্বোচ্চ মান কত? বুঝতে পারছো? এবার এই যে সংখ্যা বলতে আমরা ব্যবহার করছি, এটা সর্বোচ্চ মান কত? 9 এর পরে তার কোনো সংখ্যা নাই, আছে কিনা? 9 এর পরে আমরা জানি আর কোনো সংখ্যা নাই। যেহেতু কোন সংখ্যার সর্বোচ্চ মান পেলাম এখানে 9, তার সাথে যদি আমি আরো 1 যোগ করি, তার মানে কি হয়েছে? 0 লগে 1 যোগ করে 1 হয়েছে, 1 এর লগে 1 যোগ করে 2 হয়েছে। তার মানে সংখ্যাগুলো দেখলাম কি 1 যোগ করে বাড়াইলাম না প্রত্যেকটা সংখ্যা? 1 যোগ করার ফলে এটা হয়েছে। তার মানে 9 এর পরে 10টা আসবে, 1 যোগ করলে তো আসবে। তার মানে দশমিক সংখ্যার সর্বোচ্চ মান 9। ওই সর্বোচ্চ মানের সাথে যখন আমরা আরো একটা 1 যোগ করব, তখন ফলাফলটা কি দাঁড়াবে? এই সর্বোচ্চ মানের সাথে 1 যোগ করলে ফলাফল হয়ে যাবে 0। সাম হয়ে যাবে কি 0, আর ক্যারি হয়ে যাবে 1। ঠিক অন্যান্য সংখ্যার ক্ষেত্রে যেমন বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, সর্বনিম্ন হলো 0, সর্বোচ্চ কত? 1। কারণ বাইনারিতে সংখ্যা আছে কয়টা? 2টা, একটা 0 একটা 1। 1 এর পরে তার কোনো সংখ্যা নাই। যেহেতু নয়, আমি একটা চিন্তা করব যে 1 + 1 যদি যোগ করি, যেহেতু তার উপর আর কোনো সংখ্যা নাই, যেহেতু 9 এর উপর কোনো সংখ্যা নাই, এখানে বসবে 0। এখানে যেহেতু 1 এর উপর কোনো সংখ্যা নাই, এখানে বসবে 0। হাতের একটা 1 এখানে চলে আসবে, তার মানে এটার পরে এটা চলে আসবে। বুঝতে পারতেছো? এখন যখন আবার একটা 1 যোগ করব তখন এটা হবে, হবে কি না? বাইনারি স্ট্রাকচার। এখন এই 1 এর সাথে যদি আবার একটা 1 যোগ করি, তার মানে কি? ধরো 9 এর লগে যদি আমরা 1 যোগ করি কত হয়? আমি আলটিমেটলি কি কাজটা করি? সর্বোচ্চ মানের লগে 1 যোগ করলে ফলাফল 0 হয়ে যাবে, 0। আবার হাতের 1, আবার এখানে ফলাফল সর্বোচ্চ মান 0 যোগ করলে 1 যোগ করলে কি হবে? 0 হবে। এখানে হাতের 1, তার মানে কি হলো? 100 হয়ে গেছে। সর্বোচ্চ মানের সাথে যোগ করলাম, ঠিক এখানে তো এটাই আসছে। এরপরে তো সংখ্যা নাই, আছে? যেহেতু নাই, +1 যোগ করবো আমরা। যোগ করলে কি হবে? এই যে 0 0 1, তার মানে এটার পরের সংখ্যা কি হবে? এটা হবে। বুঝতে পারছো? এরকম ভাবে আজীবন তুমি মান লিখতে পারবা। আজীবন মান তুমি কি করতে পারবা? যেটা ক্যারি হবে এটা হাতে চলে যাবে, যেটা ক্যারি হবে এটা এই পাশে চলে আসবে। ওই এই পাশে ক্যারির পরে যারা সংখ্যা বেড়ে যায়, সংখ্যা বাড়িয়ে নিতে পারবা। সেম এক্সাম্পল দিয়ে আমরা অক্টালের ক্ষেত্রে 0 থেকে 0 1 2 3 4 5 6 7, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা অক্টাল সংখ্যা যার সর্বোচ্চ মান কত? 7। এরপরে কি আর কোনো মান আছে? অক্টালে তো 7 এর পরে আর কোনো সংখ্যা নাই। সেই জন্য আমরা 8কে কল্পনা করতে পারবো না। আমরা কি করব? এই 7 এর পরে আমাদের কি লিখতে হবে? 1 0 লিখতে হবে। কারণ কি? 7 + 1, সর্বোচ্চ মান হিসেবে আমরা 1 যোগ করব, তখন ফলাফল হবে 0, হাতে কি হবে? 1। ক্লিয়ার? সেই জন্য অক্টালে 7 এর পরে কত হয়? 10। এইভাবে লিখতে লিখতে 11, একটা সময় আমরা কি কত পাবো? 17 পাবো। মুখে বলছি 17, আসলে 17 না। তার মানে সর্বোচ্চ মানটা পেলাম এই জায়গায়। এখন ওর সাথে আবার 1 যোগ করলে কত হবে? দেখো 17 + 1 না, এটা যোগ করলে 0 হয়ে যাবে না? হাতের 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তার মানে 17 পরে কত হচ্ছে আলটিমেটলি?
এই যে হাতের একটা এক আবার এখানে যোগ হচ্ছে, কারণ তো 2 আসবে, অক্টালে 7 পর্যন্ত সংখ্যা আসবে। বুঝতে পারছো? অক্টালে কত পর্যন্ত আসবে? 7 পর্যন্ত সংখ্যা আসবে, সর্বোচ্চ 7। এবার যোগ করে আমরা কত বলতে পারবো? 7 পর্যন্ত। 7-এর উপরে চলে গেলে আবার সংখ্যা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 7-এর পরে আবার চলে যাবে কত? 0। এটা যদি ফর এক্সাম্পল বলতে পারি আমি তোমাকে, 7 হয়ে গেল একটা সময়, কত হলো? 7-এ 1 যোগ করবা, কত হবে এবার? এটাও 0, এটাও 0, কত হবে? 100। কত হবে? এইটার সাথে লগে 1 যোগ করলে 0, সর্বোচ্চ মান 1 যোগ করলে 0। হাতের কিন্তু একটা এক, হাতের 1 আবার যোগ করলে 0, এবার হাতের 1 এখানে চলে আসলো। বুঝতে পারছো? আমাদের মূল বেসিক এই ধারণাগুলো আমাদের মাথায় নাই, আর তার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না সংখ্যাগুলো কেন পরিবর্তন হচ্ছে। তোমাদের বই একটা পেজে দেওয়া আছে যে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের সমতুল্য মান দেওয়া আছে, দশমিকের সমতুল্য মান দেওয়া আছে। তোমরা কি করবা? এটার পাশে দশমিক হলো 33 এর সমতুল্য মান সম্ভবত বইয়ে দেওয়া আছে, এই যে এখানে 33 এর সমতুল্য মান দেওয়া আছে। তোমরা এটার সাথে সাথে তুমি কি করবা? দশমিকে 100 এর সমান বাইনারি কি হবে, অক্টাল কি হবে, হেক্সা কি হবে, ওইটা নেক্সট ক্লাসে লিখে নিয়ে আসবা। ঠিক আছে? যদি এরকম হতো যে এই অক্টালে 27 আসে, তাই না? এই যে 27 যোগ করবা 1, এটা 0 হয়ে যাবে, হাতের 11 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হলো আমাদের মূল বেসিক ধারণা, যেটা আমরা এই কাজ করি। কি করি? 29 এর পরে +1 যোগ করলে কত হয়? 03 হয়ে যায় না? এইরকম হয়ে যায় কিনা? এটা কেন? কারণ দশমিক সংখ্যায় 9 এর পরে আর সংখ্যা নাই, আর অক্টালে 7 এর পরে আর কোনো সংখ্যা নাই। যেহেতু নাই, 27 এর পরে কত হবে? 30। এখন কি ধারণাটা বুঝতে পারছো? ক্লিয়ার আছে একটু? হ্যাঁ, এটা বাইনারিতে কেন হয়? কারণ কি জানো? বাইনারি সর্বোচ্চ মান কত? 1, এরপরে তো আর নাই, সেই জন্য সর্বোচ্চ মান 1 যোগ করলে ফলাফল 0, হাতে একটা চলে আসছে। এটা আমার এতক্ষণ এই 3টা বিষয়ের আলোচনায় আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন হেক্সায় চলে যায় আমরা, এখন থেকে হেক্সা তোমাদের বই এখান থেকে করা 33 এর সমান মান করা আছে। তোমরা প্রথমে এটাকে বাসায় করবা, তারপরে প্র্যাকটিস করবা 100 এর সমান 100 পর্যন্ত দশমিক লিখে তার সমতুল্য বাইনারি অক্টাল হেক্সা করে লিখে নিয়ে আসবা। আমি শুধু লাইনটা ধরিয়ে দিচ্ছি, তোমরা যারা প্র্যাকটিস করবে, যারা ক্লাসটা দেখছে, যারা প্র্যাকটিস করবে ওরা পারবে ইনশাল্লাহ, এরা পারবে। বেশিটা ক্লিয়ার হচ্ছে। দেখো এখানে আমি যদি রাখলাম হেক্সায়, তাই না? 0 থেকে 9, তারপরে 10 এর পরিবর্তে আমরা এ থেকে এফ, তার মানে এটা হেক্সা চিন্তা করতেছি আমরা। 0 থেকে 9 লিখলাম, এরপরে 10 এর পরিবর্তে এ লিখলাম, এইভাবে এফ পর্যন্ত লিখবো। এখন দেখো এফ এর পরে কত আসবে? আমার শর্ত অনুযায়ী এফ তো হচ্ছে হেক্সার সর্বোচ্চ মান, তাই না? কোন সংখ্যার সর্বোচ্চ মান সাথে 1 যোগ করলে কত হবে? 0 হয়ে যাবে, হাতে একটা মান। তার মানে এফ এর পরে কত আসবে? বুঝতে পারছো এবার? এরকম এটা সিস্টেম। এইটা 100 যোগ করতে করতে আমরা কোথায় চলে যাব? 1 এফ এ চলে যাবো। কত নেবো? এই 10 এর পরে 11 12 13 বলে কেপর লিখবো 1 এ। দেখো 19 চলে যাবো, 19 এর পরে আসবে 1 এ, কারণ 10 এর পরে তো এ আছে কিনা? 1 এ 1 বি, তারপরে আমরা লিখবো 1 এফ। 1 এর পর্যন্ত যখন চলে যাব, তারপরে আমরা যে কাজটা করবো, এর সাথে আবার 1 যোগ করলে তখন হবে 0, এরপর 20। ধারণা আশা করি বুঝে গেছো। যারা না বুঝছো তারা শেয়ার করে ফেলবা, এবং এখানে কমেন্ট করলে পরবর্তী ক্লাস, বিশেষ করে আমার কোচিং এর ক্লাসটা কোচিং এর সরাসরি করতে পারলে ভালো। যারা এখন ক্লাসটা করছো, যারা বাসায় দেখবা, তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। এই ক্লাসটাকে বারবার দেখবা, যেখানে তুমি বুঝো না যেখানে কি ছিল, কেন হলো এটা, তখন আমার এই কথাটাকে আবার রিপিট করে দেখবা। বাসায় যখন করবা তখন একে বারবার দেখবা। একটা ক্লাস 10 বার দেখো, সমস্যা নাই, একবার তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ আজকালকের মধ্যে পোস্ট হয়ে যাবে। আজকে চেষ্টা করবো ক্লাসগুলো দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কবে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন তো বুঝছি ও আসে না, যেহেতু ওকে বলবা নেক্সটে ওকে ক্লাসটা দেখে নিতে। বেসিক ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকে সম্ভবত বাংলা টিউটোরিয়াল কত ক্লাসে বাংলা ইসলাম, ওই বাংলা ক্লাসটা অলরেডি তোমরা পেয়ে যাবা সমাসের, আজকে অলরেডি আউটলুক হয়ে গেছে। তো দেখো এরপরে যে আলোচনাটা আমরা করবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে দশমিক সংখ্যার মান, বাইনারি সংখ্যার মান। আজকে একটু মেসেজ দিয়ে দিচ্ছি। বাইনারি সংখ্যা এটা 0 এবং 1, এটা নিয়ে একটু ইম্পর্টেন্ট কথা বলে দেই, ক্লাস শেষ করে দিব। ইম্পর্টেন্ট হচ্ছে 0 এবং 1 দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা। এর মানে কি? বাইনারি সংখ্যা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার 0 এবং 1 দ্বারা কি বুঝে? দেখো 0 মানে হলো মিথ্যা, আর 1 মানে কত? সত্য। 0 মানে মিথ্যা, 1 মানে সত্য। কম্পিউটার 0 দ্বারা বুঝে মিথ্যা, আর 1 দ্বারা বুঝে কি? সত্য। আর একটা কথা হচ্ছে, কম্পিউটার তো কাজ করে কি নিয়ে? ইলেকট্রিক নিয়ে, ইলেকট্রিক ট্রান্সফার নিয়ে, তাই না? ইলেকট্রিক প্রবাহ নিয়ে কাজ করে।
তুমি যখন ইলেকট্রন প্রবাহ না দিবা কম্পিউটার কি থাকবে বন্ধ? যখন ইলেকট্রন প্রবাহ দিবা কম্পিউটার কি হবে? চালু হবে। ওই যদি ইলেকট্রন প্রবাহ হয় তাহলে এটা হবে 1, আর যখন ইলেকট্রন প্রবাহ না হয় 0 হয়ে যাবে। ধরো আমি বাতির সুইচটা বন্ধ করে দিলাম, মানে কি 0? 0 মানে কারেন্ট নাই, 0 মানে কারেন্ট নাই, আর 1 মানে কি আছে? কারেন্ট আছে। এই কম্পিউটার 0 দ্বারা বোঝায় মিথ্যা, মানে ভোল্টেজ নাই, আর 1 দ্বারা বোঝায় কি? ভোল্টেজ আছে, মানে সত্য। বুঝতে পারছো? আমরা যখন এবার কিছু মানের ইনপুট করা দিয়ে দিচ্ছি, হচ্ছে ধরো 0 1 0 1 1 একটা সংখ্যা, এটা যেটা মুছে দিলাম, এখানে 0 দিলাম। দেখো এর সমতুল্য আমরা বলছিলাম যে বাইনারি সংখ্যা, এই সংখ্যা থেকে এখানে মান আসলে দ্বিগুণ করে বের হবে। আমরা বুঝবো কেমনে যে এখানে এই বাইনারি মানটার সমতুল্য দশমিক মান কত? এই বেসিক স্টিক্স পরীক্ষার মধ্যে আসে যে এটা একটা বাইনারি সংখ্যা, এর সমতুল্য দশমিক মান কত, অক্টাল মান কত, হেক্সা মান কত, আসে কিনা শর্টকাট প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আমরা দেখে দেখে আনসার করতে পারবো। আমরা জানি বাইনারি সংখ্যা প্রত্যেকটা সংখ্যা তার পূর্বের সংখ্যার দ্বিগুণ করে মান বৃদ্ধি পায়। যদি এটার মান যদি 1 হয় তাহলে এটার মান কত হবে? এটার মান কত হবে? এটার মান 16। কত হবে? 16। আমি বলছিলাম এই প্রত্যেকটা মান কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যে সমতুল্য মান পাওয়া যায় সেটা হলো দশমিক ভাষা। সেটা হলো কি ভাষা? দশমিক। এই মানটাকে যোগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে একটা দশমিক সংখ্যা, তাই না? এখন এইটা কেমনে যোগ করবো? দেখো এখন এই সবগুলো যোগ করলে কত হয়? 33 হয়, তাই না? কিন্তু আসলে এখানে 33 হবে না, এখানে হবে কত? বা এখানে 31 হয়, কিন্তু 31 হবে না, হবে কত? 22। কেন হবে? কোশ্চেন হচ্ছে কেন হবে। আমি বলছিলাম 0 মানে ভোল্টেজ নাই, কারেন্ট নাই, মানে মিথ্যা। এখানে দেখবা বেজের মধ্যে যে পাওয়ারটার মান 0, এটাকে বাদ দিতে হবে, কারণ এটার মধ্যে কারেন্ট নাই। এটা বাদ দিতে হবে, এটার মধ্যে কারেন্ট নাই। যেগুলোর মধ্যে ভোল্টেজ নাই, যেগুলো মিথ্যা মান, এগুলো বাদ দিয়ে যেগুলো সত্য মান, সেই মানগুলো আমাদের যোগ করলে ফলাফলটা পেয়ে যাব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। বুঝতে পারছো? আবার একটা মান দিচ্ছি এখানে 1 1 0 1 1, এটা একটা সংখ্যা বাইনারি। যদি বলি এটা সমতুল্য দশমিক মান কত হবে, আশা করি তোমরা এখন সহজে বুঝতে পারবা। ক্লিয়ার? তাহলে এখানে মানটা কত হবে? 1 2 4 8 16, মানে 4টাকে যদি আমি বাদ দিই, 4 নাম্বারটা বাদ দিব কেন? 4 এর মানটাকে বাদ দিয়ে আমাদের কত হয়? 4 এর মানটাকে বাদ দিয়া 16 আর 24 আর 3 27, কত হলো? 27। এরকম ভাবে আমাদের মানগুলো বের হবে। যে প্রবলেমটা আমাদের হয় সহজে মান বের করতে পারে না। এখন তোমাকে যদি মান না বের করে 1 1 0 1 1, এটা এখন বের করতে পারবা? আশা করি এখন ইজিলি বের করতে পারবা। চিন্তা করে দেখো 1 2 4, এটা যোগ করলে 7, এখানে কত আছে? 7, আর পরে 8 16 32, তাহলে এখানে 32 আর হলো 16। এই যে 0 আছে, এই 0 সবকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ ডেসিমাল হয়ে যাবে। তাহলে এখানে 32 হলো 48 আর 7 কত? 56। কত হবে? 56। এরকম ভাবে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে এই 78 একটা দশমিক সংখ্যা, এর সমতুল্য বাইনারি মান কোনটি, সঠিক কোনটি, নিচের কোনটি। এভাবে যখন আমাদের মান আসবে তখন আমরা মানগুলোকে বিট কাউন্ট করে মানে 5 সেকেন্ডের মধ্যে আনসার দিতে পারবো। আর যারা বেশি প্র্যাকটিস করবে তাদের এতক্ষণ লাগবে না, তাদের এতক্ষণ লাগবে না। সুতরাং আমাদের এই বেসিক ক্লাসটা যে বুঝো নাই সে বারবার দেখবা, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কি করতে পারবো? বাইনারি সংখ্যা মান বের করতে পারবো। আমরা নেক্সটে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যা কিভাবে রূপান্তর করা হয় সেই রূপান্তর নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসটা যে বুঝছো এবং ওই যে 1 থেকে 100 পর্যন্ত সমতুল্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মান যারা বের করতে পারবা, বেসিক কথাগুলো যে জানতে পারবা, পরবর্তী অঙ্ক শুধু দেখবা আর করবা। আমি একদিনে সকল অঙ্ক শেষ করে দিব। মাত্র 3টা নিয়ম শিখাবো ক্লাসের মধ্যে, 3টা রুল শিখাবো, আর একটা ক্লাস নিব, এক ক্লাসে সব শেষ সংখ্যা পদ্ধতি। আজীবনও বলবো না, মরলে কবরের প্রশ্নগুলো আনতে দিতে পারবো, এমন ভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দেখবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং লাইক করবা।